সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচনের শত্রু মিত্র। নির্বাচনের শত্রু মিত্র আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, যিনি প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন এহসান মাহমুদ, কথা সাহিত্যিক ও সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা যখন কথা বলছি, এর আগের দিন বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, বিএনপি এবং এনসিপি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং তারা পৃথক পৃথক কথা বলেছেন এবং প্রত্যেকেই নির্বাচনের ব্যাপারে বলেছেন যথাসময়ে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই যে তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হলো, তার পেছনেরও একটা কারণ আছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলা হয়েছে এবং ওই দিন একটা মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাদের প্রতিহত করা হয়েছে। নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। এরপরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি আরও স্ট্রং হয়েছে। আপনি এই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, আপনার কাছ থেকে জানতে চাই এই সার্বিক পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রতিক্রিয়া কি? প্রথমত আমার প্রশ্নটা হলো, জাতীয় পার্টিকে ব্যান করতে হবে কেন, নিষিদ্ধ কেন করতে হবে জাতীয় পার্টি? আওয়ামী লীগের সহযোগী, এটা আমার প্রশ্ন। আমি তাদের হয়ে বললাম। জাতীয় পার্টি গণহত্যা করে নেয়, জাতীয় পার্টি স্বৈরাচারী করে নেয়। জাতীয় পার্টির অপরাধ ছিল, জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষার্থে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এবং আমি তো মনে করি না যে নির্বাচনে অংশগ্রহণ করাটা কোনো অপরাধ। জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে ৭১ যারা গণহত্যা করেছিল তাদের অবস্থান কি হতে পারে? তারা তো নিষিদ্ধ হয়নি, বরং জামাত শিবিরকে যখন আওয়ামী লীগ সরকার আমলে নিষিদ্ধ করার কথা উঠেছে, তখন আমার দলের চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব তীব্র বিরোধিতা করেছিলেন যে একটি দলকে রাজনীতি করতে দেওয়ার অধিকার হরণ করা ঠিক হবে না, উনি বলেছেন। তো আজকে এই অবস্থায় এমন কি অন্যায় অপরাধ জাতীয় পার্টি করেছে তাকে ব্যান করতে হবে? যদি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, সেটার একটা প্রক্রিয়া থাকতে পারে, আইনগত প্রক্রিয়া থাকতে পারে। সেই প্রক্রিয়ায় না গিয়ে আপনি জাতীয় পার্টির অফিসে আগুন দিবেন, জাতীয় পার্টির লোকজনদেরকে মারবেন, হত্যা করতে আসবেন, এটা তো আইনসিদ্ধ কিছু হতে পারে না। আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির অফিসে রংপুরে আগুন দিয়েছে, বরিশালে আগুন দিয়েছে, সর্বোপরি রাজশাহীতে আগুন দিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে। এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। আপনার ঘরে কেউ যদি সন্ত্রাস করতে আসে, আগুন দিতে আসে, আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি আইনের আশ্রয় নেবেন, আর না হলে প্রতিহত করার চেষ্টা করবেন। আমরা নিজেরা প্রতিহত করার চেষ্টা করি না, আমরা আইনের আশ্রয়ে গিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। অবশ্যই যে ঘটনা ঘটেছে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি, সহমর্মিতা প্রকাশ করছি। একজন সাধারণ মানুষ হিসাবে একজন মানুষের প্রতি কারো আঘাত করার যে উনি আঘাত পেয়েছেন, আহত হয়েছেন, হসপিটালে আছেন, সেজন্য সহমর্মিতা প্রকাশ করছি। কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে যে ওনারা কি করতে চেয়েছিলেন, এবং সেই দুর্ঘটনা এবং সেই ঘটনার দায় তো জাতীয় পার্টির উপরে আসার কথা না। কেন আসবে? জাতীয় পার্টির থেকে তো কেউ তাকে মারেনি, আঘাত করেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যে ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল, তারা সেটাই করেছে। আপনি দেখেন, একজন উপদেষ্টা বলছেন যে এ দায়িত্ব সরকারের। তিনি কিন্তু সরকারের একজন উপদেষ্টা, তাহলে তার দায়টা কি?
উনি নিজেই বলছেন স্ববিরোধী আচরণ। আপনার কেউ একবার নূর সাহেবের প্রতি সবাই সহমর্মিতা প্রকাশ করছেন, অবশ্যই করবেন, কিন্তু পাশাপাশি আমরাও তো আশা করতে পারি, আমার ঘরে আক্রমণ করতে আসছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেখানেও তো একটা আমরা সিম্পেথি পেতে পারি। সেখানেও তো সরকার আমাদেরকে তো একবারও জিজ্ঞেস করেনি যে আপনাদের ঘরটা পুড়ে গেছে, আপনাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো সুতরাং এখন একজন আরেকজনের ঘরে আঘাত করতে গিয়ে সে যদি আঘাতপ্রাপ্ত হয়, সে দায়িত্ব আমরা নিতে পারি না, জাতীয় পার্টি নিতে পারে না। জাতীয় পার্টি অবশ্যই রাজনীতি করার অধিকার আছে এই দেশে। জাতীয় পার্টি এদেশ শাসন করেছে, দেশে রাষ্ট্র পরিচালনা করেছে, জাতীয় পার্টির অভিজ্ঞতা আছে। জাতীয় পার্টি একটি সুন্দর সুশৃঙ্খল দল। আমরা কখনো সন্ত্রাসের পক্ষে না, আমরা কখনো ভাঙচুরের পক্ষে না, আমরা সবসময় গণতন্ত্রের জি, পক্ষে। আসবো আপনার কাছে। এহসান মাহমুদ, জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের ওই ঘটনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটার পর আলোচনা ভিন্ন দিকে চলে গেছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অনেক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা বড় তিনটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন পৃথক পৃথক, সেখানেও রাজনৈতিক দলগুলো একই কথা বলছে। কিন্তু বৈঠক থেকে বের হয়ে এক এক রাজনৈতিক দল এক এক কথা বলেছে, সবার সুর এক ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। নির্বাচনের কথা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা জোর জোর দিয়ে বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব একই কথা বলেছেন, সেখানে বলেছেন এর অন্যথা করতে গেলে সেটি ভালো হবে না। এর অন্যথা মানে কি? এই অন্যথা বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে নির্বাচন না হওয়া, আরও যেই ডালপালা মেলেছে যে আলোচনার, জাতীয় সরকারের গুঞ্জন কিংবা নির্বাচন বানচাল করে দেয়া শেষ মুহূর্তে গিয়ে, এরকম আরও ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো রয়েছে, এটা একটা বিষয় আর কি। আর আমি আমার পূর্বোক্ত বক্তা, আমার সহ আলোচকের একটি কথা গিয়ে শুরু করি। জাতীয় পার্টি ইস্যুতে যেহেতু আলোচনাটা ছিল, তিনি বলেছেন যে জাতীয় পার্টি তো স্বৈরাচারের দল নয়। দেখেন, আমাদের বাংলাদেশে প্রথম যেই রাজনৈতিক দলটি এবং যেই রাজনৈতিক দলের প্রধানকে স্বৈরাচার হিসেবে তকমা দেওয়া হয়েছিল সেটি ছিল প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার দল জাতীয় পার্টি। তো 90-এর যে আন্দোলন, ছাত্র আন্দোলন ছিল, সেটি স্বৈরাচার বিরোধী আন্দোলন নামে বাংলাদেশে স্থায়ী ইতিহাসের পাতায় স্থায়ী জায়গা করে নিয়েছে। তো জাতীয় পার্টি একটি স্বৈরাচারী দল। হ্যাঁ, আর একটি স্বৈরাচার সম্প্রতি বিদায় নিয়েছে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা। তো এই তর্কটা হইতে পারে যে শেখ হাসিনা এবং এর সাথে এই দুই দলের মধ্যে ভালো স্বৈরাচার কে। সো এটা একটা তর্ক হইতে পারে। এরপরে আপনি যে কথাটা বললেন যে জাতীয় পার্টি নিষেধাজ্ঞার যে বিষয়টি, যে প্রসঙ্গটি সামনে এসেছে, প্রথমত আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং যেটা আমিও বিশ্বাস করি, গণতন্ত্রকামী গণতন্ত্র পরায়ণ কোনো ব্যক্তি বিশ্বাস করবেন না যে 4টি রাজনৈতিক দল মিলে বসে সিদ্ধান্ত নিবে আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়ে দিবে। সো জাতীয় পার্টিকে এই প্রক্রিয়া নিষিদ্ধের আমিও পক্ষে না। তো সেটা হচ্ছে কি যে আপনি যিনি বললেন যে আইনি একটা বিধির মধ্য দিয়ে নিষেধাজ্ঞা বা নিষিদ্ধ হইতে পারে, বা কার্যক্রমে স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা, সাময়িক নিষেধাজ্ঞা করা যেতে পারে। কিন্তু আওয়ামী লীগের সহযোগী হিসেবে কিংবা বাংলাদেশের বিগত 3টি নির্বাচনকে, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার যে হরণ করা হয়েছিল, সেটার সহযোগী হিসাবে জাতীয় পার্টির একটি বিচারের দাবি এটি জনমানসে জারি আছে। এবং আওয়ামী লীগের সহযোগী দল হিসাবে 2014 নির্বাচন, 18 নির্বাচন এবং 24 নির্বাচনে জাতীয় পার্টি যেভাবে অংশগ্রহণ করেছে, জাতীয় পার্টি 18 তো বিএনপিও ছিল না, বিএনপির যেই ছিল, বিএনপি সেটা কিভাবে ছিল সেটার জন্য কিন্তু বিএনপিকে এখনো কিন্তু তেতো কথা শুনতে হয়। তারা ছিলেন তো। হ্যাঁ, বিএনপি সেটা কিন্তু তেতো কথা কিন্তু সেটা শুনতে হয়, সেটা কিন্তু বিএনপির নেতৃত্ব এখনো সেটা স্বীকার করে বা স্বীকার না করুক। আমি একজন স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে আমরা যদি বলতে চাই, বিএনপি সেটা স্বীকার করে। তো সেই জায়গায় 14 নির্বাচনে আওয়ামী লীগের বৈধতা দানকারী দল কিংবা 24 নির্বাচনে আওয়ামী লীগের বৈধতা দানকারী দল, আমরা জাতীয় পার্টিকে একটা অবাক মানে প্ল্যাটফর্মে দেখলাম যে একই সাথে সেই দল বিরোধী দলেও থাকে, আবার সেই দলে মন্ত্রীও থাকে। সারা দুনিয়ায় বোধহয় এরকম নজির আর ছিল না। সো জাতীয় পার্টি এই জায়গায় এই অ্যাক্ট করছেন। তো জাতীয় পার্টির এই যে এখন যিনি বর্তমান চেয়ারম্যান, তিনি নিজেই মন্ত্রী ছিলেন
আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন তিনি নিজেই। তো সেই জায়গায় আওয়ামী লীগের সহযোগী বা ফ্যাসিস্টের সহযোগী তো জাতীয় পার্টিকে তো বলা যায়ই। হ্যাঁ, তো এখন তার মানে এই নয় যে জাতীয় পার্টিকে এইভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে এইভাবে হামলা চালাতে হবে। এটা গণতান্ত্রিক আচরণ হতে পারে না। হ্যাঁ, এ পর্যন্ত আমি ঠিক আছি, কিন্তু জাতীয় পার্টি যেই ক্ষোভ, জাতীয় পার্টির মানুষের প্রতি, যেটা 5ই আগস্টের পরে আওয়ামী লীগের লোকজন কিন্তু পলাতক, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচারের আওতায় এসেছে, কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে কেন আনা গেল না? আচ্ছা, শুনে আসি। জাতীয় পার্টির বিরুদ্ধে কেন আনা গেল না? সেজন্য গণ অধিকার পরিষদ সহ আরও অন্যান্য যেই রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তারা সংক্ষুব্ধ, তারা ক্ষুব্ধ, তারা মাঠে ছিলেন, তারা জাতীয় পার্টিকে নিষেধাজ্ঞার তারা দাবি জানিয়ে আসছেন। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এই দাবি জানানো সরকারের কাছে, সেই দাবি জানানো পর্যন্ত তারা ঠিক আছেন, কিন্তু তারা নিরাপদে থাকবেন। শহীদদের আমরা যে 24শে জুলাইয়ের যে শহীদ পরিবারগুলো এখনো হাহাকার করবে আর জাতীয় পার্টি এখনো বহাল তবিয়তে থাকবে, এটা তো হতে পারে না। আচ্ছা তাপস, আপনারা বহাল তবিয়তে থাকবেন আর হাহাকার চলবে শহীদদের পরিবারে, এটা তো গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। জাতীয় পার্টির একটা স্বৈরাচারী তকমা দুইটা দল মিলে লাগিয়ে দিয়েছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। জাতীয় পার্টির অপরাধ আমার মনে হয় এরশাদ সাহেব ক্যান্টনমেন্টে ছিলেন, সেখান থেকে সে রাষ্ট্রপ্রধান হয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখবেন। আমি আবার আপনার মাথার কথার মাঝখানে একটু আমি ঢুকতে চাই। এরশাদের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত ইসলাম অংশগ্রহণ করেছিল, এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেন নাই। এবং তৎকালীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি তার সদ্যপ্রয়াত স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরে তিনি দলের প্রধান হয়েছিলেন, এবং তার সেই আপসীর নেতৃত্বের জন্যই কিন্তু তিনি আপসী নেত্রী হিসেবে। আপনাকে এখন আমি বলে দেই, আপনি আপনার উত্তর দিয়ে দিয়েছেন। সে কারণেই খালেদা জিয়া আপসীর নেত্রী, এবং এরশাদ সাহেবের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন জামাত ইসলাম। আজ তারা আমাদের নিষিদ্ধকরণের ভূমিকায় রেখেছে, তারা নেমেছে। তাহলে বিষয়টা আপনি বুঝে নেন যে এই মতলববাজি যে রাজনীতি, তারা তো আর কিছুদিন পরে বিএনপিকেও নিষিদ্ধ করার কথা বলতে পারে, আনলাইকলি বলতেই পারে, এবং তখন আর ফিরে আসার সময় থাকবে না। জাতীয় পার্টির কথা বলেছেন, জাতীয় পার্টি ক্যান্টনমেন্ট থেকে জন্ম হয়েছে, এটাই জাতীয় পার্টির অপরাধ। আপনি যদি বিগত ইতিহাস দেখেন, 20-25 বছরের ইতিহাস দেখেন, জাতীয় পার্টির শাসন আমল দেখেন, এরশাদ সাহেবের শাসন আমল, আওয়ামী লীগের শাসন আমল দেখেন, বিএনপির শাসন আমল দেখেন, জাতীয় পার্টিকে বলতে পারেন স্বৈরাচার, কিন্তু জাতীয় পার্টি এখন স্বৈরাচারের ডিম। অনেক 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 স্বৈরাচার। আজকে যে মব হচ্ছে, এটা কি স্বৈরাচার না? আজকে যেখানে খুশি সেখানে গিয়ে কিছু লোক একত্রিত হয়ে আমরা সমন্বয়ক, আমরা সেটা বলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করছি, এটা কি স্বৈরাচার না? আজকে জাতীয় পার্টির অফিসে আগুন লাগাচ্ছে, সেটা কোন ধরনের গণতন্ত্র? সরকারের মধ্যের লোক তারাই বলছে যে সরকার ব্যর্থ। শুধু জাতীয় পার্টিকে যে তকমাটা দেওয়া আছে, আমি মনে করি এটা অন্যায় করা হচ্ছে জাতীয় পার্টির উপরে। জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণ করেছে, জাতীয় পার্টির ডিম। তো আমি কিন্তু আপনার কথা আমি একমত যে হাসিনা এবং এরশাদ এই তর্ক হইতে পারে কে বড় স্বৈরাচার। এখন আমরা বলতে পারে এইটাই, স্বৈরাচার মেনে নিয়ে ছোট বড় তর্ক করতে পারে। জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল, বিএনপি কেন নির্বাচনে গেল, এই কথাটা কিন্তু আপনারা বলেন না, অনেকেই বলে না। বিএনপি কিন্তু নির্বাচন করেছে। জাতীয় পার্টি কেন ইসলামী আন্দোলন নির্বাচন করেছে। জাতীয় পার্টি কেন নির্বাচন করেছে আপনারা ভালো করে জানেন, যে এরশাদ সাহেবকে জোর করে 2018-তে নির্বাচনে নেওয়া হয়েছিল, এবং সুজাতা সিং আপনারা সবই জানেন, এবং উনি পিস্তল ধরে উনি বলেছিলেন যে আমি আত্মহত্যা করবো, আমি নির্বাচনে যাব না। এই ঘটনাও সাধারণ মানুষ জানেন। এবং 24-এর সময় এসেও সেই আমাদের অফিসে ডিজিএফআই এবং আর্মি এবং বিভিন্ন লোকজন ঘিরে আমাদেরকে বাধ্য করা হয়েছিল নির্বাচনে যেতে। কিন্তু আপনি সংসদে জিএম কাদের সাহেবের ভূমিকা নিশ্চয়ই দেখেছেন। তিনি বরাবরই আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে গেছেন, তাদের বিভিন্ন কর্মকাণ্ডের
বিরোধিতা করে গেছেন। তিনি তো আওয়ামী লীগের Even- মন্ত্রী ছিলেন। আবার উনি আওয়ামী লীগের মন্ত্রী আওয়ামী থেকে লীগের মন্ত্রী পদত্যাগ ছিলেন। করেছেন এবং আওয়ামী লীগের পশ্চাৎ থেকে ওনাকে বাদও দেওয়া হয়েছিল। উনি মন্ত্রীও ছিলেন এবং ওনাকে বাদও দেওয়া হয়েছিল এবং উনি পদত্যাগ করেছিলেন এবং উনি নির্বাচনও করেন না, এরকম সময়ও গিয়েছেন। তো সুতরাং সেখানে উনি যে সংসদে যে কথাগুলো বলেছেন, যেমন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিষয়টা, বৈষম্যের কথা উনিই বলেছেন, মুক্তিযোদ্ধার কোটার বিরুদ্ধে উনিই কথা বলেছেন সবার আগে। এটা বিবেচনায় নেওয়া উচিত এবং এই ছাত্রদের পক্ষে উনিই সংসদে কথা বলেছেন এবং আমরা সবাই মাঠে ছিলাম এই সময় এবং আমাদের দলের কর্মীরাও নিহত হয়েছে রংপুরে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই ছাত্রদেরকে দীর্ঘ সময় তাদেরকে খাবারের ব্যবস্থা করেছি আন্দোলন চলাকালীন অবস্থায়। সুতরাং আমরা তো এই ছাত্রদের পক্ষে ছিলাম, আমরা তো আওয়ামী লীগের বিপক্ষে ছিলাম, আমরা তো বিরোধী পক্ষ ছিলাম। তো সুতরাং আমাদেরকে এই তকমা দিয়ে যদি মব সন্ত্রাস করে, যদি মায়ের পিট করে, আগুন জ্বালিয়ে দিয়ে যদি আপনি মানুষের মন থেকে মুছে দিতে চান, এটা তো হবে না। এটা মানুষ এটা মানুষ মেনে নেবে না। আপনার আওয়ামী লীগ তো অনেক চেষ্টা করেছে জামাতকে মানুষের মন থেকে মুছে দেওয়ার জন্য, পেরেছে? পারে না। আসবো আপনার কাছে এহসান মাহমুদ। আজ যখন আমরা কথা বলছি, সেনাবাহিনী প্রধান চীন সফর শেষে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে। এই সাক্ষাৎ এবং এই যাওয়া আসা এটা নিয়ে অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় আমরা গুজব দেখছি। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট যারা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আছেন তারা এখানে ডালপালা মেলে দিয়েছেন। আসল বিষয় কি একটু বলবেন? আচ্ছা, আপনি তো বললেন যে সফর, দেশে বিদেশে আসা যাওয়া, আমি আবার একটু তার কথা সূত্র ধরে বলতে চাই। জিএম কাদের সাহেব জাতীয় পার্টির চেয়ারম্যান, আমরা কিন্তু কেন জাতীয় পার্টির সমস্যাটা কোথায় সেটাই আমি সেটা একটু পরিষ্কার করতে চাই। দেখেন, আপনি বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, মানে এই দেশের মাটি, মানুষ, এই দেশের মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে আপনাকে এই দেশে রাজনীতি করতে হবে। অবশ্যই। আপনার দলের চেয়ারম্যান ভারত সফর শেষে এসে বলেছেন যে ভারতের সঙ্গে দেখা করে এসেছি, তারা এটা বলেছে। কি বলেছে সাংবাদিকরা জানতে চেয়েছে, বলেছে তাদের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। এটা বলার পরে জাতীয় পার্টির রাজনীতির যে অসারতা, তার মানে কি? আপনি সুজাতা সিংয়ের কথা বললেন, এরশাদ সাহেবকে জোর করে নির্বাচনে নিয়েছে। মানে এখন এই যে এখানে বলা হচ্ছে ভারতের এজেন্সির নিয়ন্ত্রিত রাজনৈতিক দল হচ্ছে গিয়ে জাতীয় পার্টি, তাহলে তো সেই কথা সত্যতাই প্রমাণিত আমরা দেখতে পাচ্ছি। তার মানে জাতীয় পার্টি ভারতের বিশেষ একটি সংস্থার প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতি করে। আপনার ভারতের পক্ষে রাজনীতি করলে ক্ষতি, পাকিস্তানের পক্ষে রাজনীতি করলে ভালো, এই ধরনের আমার মনে হয় যুক্তিটা ঠিক না। আপনার জাতীয় পার্টির কথা বাদ দেন, আপনি জামাতের কথা বলেন, জামাতের আজকের অবস্থানটা বলেন। আমি তো সেটাই বলতেছি, জামাত এই দেশে আবার রাজনীতি করে। আমরা জামাতের বিরুদ্ধে, জামাতের এবং আমি আবারও বলতেছি, ভারতপন্থীও নয়, পাকিস্তানপন্থীও নয়, আমাদের যারা বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, সেটা বলেন, বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে এমন দল হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে পারবে, বাংলাদেশের মানুষের তারা রাজনৈতিক দল। আজকে আমরা যেই তারিখে কথা বলছি, আজকে 1 তারিখ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী। তাহলে জামাতও টিকে থাকবে না, জাতীয় পার্টি টিকে থাকবে না, আপনার আওয়ামী লীগও টিকে থাকবে না, বিএনপি একা রাজনীতি করবে না, সেটাও তো সম্ভব না। কেন নতুন রাজনৈতিক দলও আসছে না, যারা বাংলাদেশপন্থী তারাই থাকবে। আমি বলি, আপনি আপনার বিবেচনায়, আপনার তর্কে ভারতপন্থী হওয়ার জন্য আপনারা চলে যাবেন বাতিল হয়ে। না, আমি সেটা বলছি না। আপনি বলছেন, আপনি এইমাত্র স্বীকার করছেন পাকিস্তানপন্থী হওয়ার জন্য জামাত চলে যাবে, তাহলে বাংলাদেশপন্থী যারা আছে তারা রাজনীতি করবে বাংলাদেশে। সেটা বিএনপি হবে, সেটা গণ অধিকার পরিষদ হতে পারে, সেটা গণসংহতি আন্দোলন হতে পারে, জাতীয় নাগরিক পার্টি হতে পারে, আরো নতুন দল হতে পারে, আগামীতে আরো নতুন দল তারা হতে পারে। তাদের নিবন্ধনও নাই, তারা রাজনৈতিক দল আছে না। নিবন্ধন তো একটা চাপ, নিবন্ধন তো একটা প্রক্রিয়ার অংশ। কিন্তু আপনি যদি শুরু থেকেই শুধুমাত্র যে এই বাংলাদেশপন্থী না থাকেন, তাহলে তো আপনি বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকারই আপনার থাকে না। ভাই, বাংলাদেশপন্থী এবং আপনি পাকিস্তানপন্থী, আপনি যাই বলেন না কেন, অবশ্যই, এবং এই বাংলাদেশের জন্যই তো যুদ্ধ করেছিল। কারা যুদ্ধ করেছিল? তারপরে আওয়ামী লীগের নেতৃত্বেই তো যুদ্ধ হয়েছিল। তারপরে আপনি এখানে সংসদে যাবেন কিনা, যুদ্ধ করেছিলেন, তারপরে আপনি সংসদে যাবেন কিনা সেটা ঠিক করে দিবে সুজাতা সিং। তারপরে সেটা আপনার দলের চেয়ারম্যান ভারত থেকে এসে বলবে দেশের দুর্ভাগ্য। না, বলেন যে আপনার দলের দুর্ভাগ্য, কেন অন্য দলকে তো চাপিয়ে দিতে পারে না? না, কেন অন্য দলকে তো চাপিয়ে দিতে পারে না? স্বাধীন হয়েছিল কিভাবে ভাই?
এই কিভাবে দেশটা স্বাধীন তো হয়েছিল? ভারতের সহায়তায় স্বাধীন না না হয়েছিল। না না, আপনি আমি অস্বীকার আমি করতে আপনার এই পারেন? কথা তীব্র নিন্দা জানাই, না, তীব্র নিন্দা জানাই। না, না। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই এটা- বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971-এর 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষের যেই জনযুদ্ধ, জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন ঘটেছে আমাদের মা বোনের শহীদের রক্তের না, না, অবশ্যই। ভারতের সহায়তা বাংলাদেশ স্বাধীন হয় নাই, ভারতের সহায়তা বাংলাদেশ স্বাধীন হয় নাই। এটা যদি আপনি যদি এই কথা আপনি বলেন, বলেন, আপনি আমি বলতে মনে করি আপনার নিজের এবং আপনার দলের বাংলাদেশের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া উচিত। না। বাংলাদেশের মানুষের প্রতি আপনার আস্থা আনতে হবে। ভারত আমাদেরকে স্বাধীনতা এনে দেয়নি। তাহলে ভোট দেন, না না, ভোট তো অবশ্যই হবে। নিরপেক্ষ ভোট দেন, ভোট তো অবশ্যই হবে। আস্থা তখন মানুষ ভোট তো অবশ্যই কাকে হবে। রাখে ভোট তো কাকে অবশ্যই রাখে হবে। না। মাননীয় সেনাবাহিনী প্রধানের প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ বিষয়ে অনেক গুজব এবং আলোচনার ডালপালা আছে। এহসান মাহমুদ, আপনার কাছ থেকে একটু শুনে আসি। আচ্ছা, আমরা দেখলাম যে বাংলাদেশ একটা মানে অদ্ভুত সময় পার করছে 5ই আগস্টের পর থেকে। বিশেষ করে প্রথম 2 মাস এই ডাকাতের লড়ে এটা চলে গেল, এটা চলে গেল, ভারত হামলা করছে, মিয়ানমার হামলা করছে, এখানে প্রধান উপদেষ্টাকে আটক করে ফেলছেন, উপদেষ্টারা এয়ারপোর্টে পালিয়ে যাচ্ছেন, ছাত্র সমন্বয়কদেরকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে, এরকম নানা রকম গুজব। সকালে গুজব, দুপুরে গুজব, রাতে গুজব। মোটামুটি আমরা একটা 5ই আগস্টের পরে একটা গুজবের সাগরে হাবুডুবু খাচ্ছি আর কি। সো এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। ধন্যবাদ আপনাকে তাপস সাহেব। আমরা শেষ করব আপনার এই বক্তব্য দিয়ে জাতীয় পার্টির এখনকার একটা ছোট্ট জিজ্ঞাসা। জাতীয় পার্টিকে সম্ভবত বাংলাদেশের সশস্ত্র বাহিনী সমীহ করে। দুটো উদাহরণ যদি দেই, জাতীয় পার্টির রংপুরে এরশাদের বাড়ি ভাঙার জন্য একটা মব সৃষ্টি হয়েছিল, সেখানে সেনাবাহিনী স্ট্রং ভূমিকা পালন করেছে, তাদেরকে থামিয়ে দিয়েছিল। এবং সর্বশেষ শুক্রবার ঢাকায় যখন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল, তখন সেনাবাহিনী সেখানে শক্ত ভূমিকা পালন করেছে। এটা কি প্রতিষ্ঠাতা একজন সেনাবাহিনীর সাবেক প্রধান হিসেবে এই সিম্প্যাথি? দেখুন, আপনি কি মনে করেন যে সেনাবাহিনী আমাদের জীবন রক্ষা করে অন্যায় করেছে? সেদিন জেএম কাদের সাহেবের বাড়িতে যেদিন তারা হামলা করে, সেখানে আগুন জ্বালিয়ে দিলে তার জীবননাশের শঙ্কা ছিল। যেদিন আমাদের ঢাকার অফিস জ্বালিয়ে দেয়, আমি নিজে ছিলাম, চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের মহাসচিব সাহেব ছিলেন। চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যদি মরতে হয় একসাথে মরব, গণতন্ত্রের জন্য মরব। তো সেখানে আমাদের জীবন রক্ষা করেছেন সেনাবাহিনী, পুলিশ ব্যর্থ হয়েছে, সেটা তো দোষের কিছু দেখার আমি মনে করি নাই। আমি মনে করি সেনাবাহিনী তাদের দায়িত্ব পালন করেছে। সুতরাং এই আর্মি থেকে এই দলের সৃষ্টি হয়েছে, সেই জন্য সেনাবাহিনী আমাদেরকে একটু ফেভার দিচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম না, এটা ভাবা উচিত না। 32 নম্বরে যখন ভাঙা হয়েছিল সেখানেও সেনাবাহিনী উপস্থিত ছিল। সেখানে তো কোনো জীবন ছিল না, সেখানে ছিল একটি বিল্ডিং, সে বিল্ডিং ভেঙেছে, হয়তো সুযোগ দিয়েছে, ঠিক আছে, বিল্ডিং ভেঙে যদি কারো স্ট্রেস রিলিফ হয় একটু স্ট্রেস, কিন্তু জীবন হত্যা করে তো আর স্ট্রেস রিলিফ করা চান্স দেওয়া উচিত বলে আমি মনে করি না। দেখুন, আমি একটু বাড়িয়ে বলি, যখন আমার তো শেষ, এর পরে আর আমি আর আসতে পারছি না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনার কি মনে হয় যে দেশটা একটি সুস্থ পথে আছে? আপনার কি মনে হয় এই সরকারের আর দেশ চালানোর সক্ষমতা আছে? আপনার কি মনে হয় এই সরকার আগামী নির্বাচন পরিচালনা করার সক্ষমতা রাখে? সরকারের মধ্যেই সরকার তো জোর দিয়ে বলছে তাদের সেই সক্ষমতা আছে। একটা কথা বলি, আমাদের গ্রাম অঞ্চলে, আপনি বরিশালের মানুষ, আমি যতটুকু জানি, আমরা যখন অন্ধকারে হাঁটি তখন গান গাইতে গাইতে হাঁটি, জোরে 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 গান গাই। কেন গাই জানেন? ভয়ে। মানুষ যখন ভয় পায় তখন জোরে হেই করে একটা আওয়াজ করে। তো সুতরাং এই সমস্ত আওয়াজ, এগুলো আওয়াজই। আওয়াজ এবং রাজনীতি দুইটা এক নয়। আপনার অনেক আওয়াজই তো শুনেছি, ডিজিএফআই ঘুরিয়ে দিবেন, ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে আসবেন। আদৌ সম্ভব? যারা বলেছে তাদের মাথায় ন্যূনতম ঘিলু আছে? এটা সম্ভব না। একটা দেশের ক্যান্টনমেন্টের
ইট খুলে নিয়ে আসবেন, এটা কি ধরনের অর্বাচীন বাল্যখিল কথাবার্তা? তারা যদি আবার রাজনৈতিক নেতা হতে চায়, রাজনীতি করতে চায়, এদেশের ভবিষ্যৎ কোথায়? দেশ, আমি আমার মহাসচিব প্রায় বলেন যে এটা একটা মবতান্ত্রিক দেশ হয়ে গেছে, গণপ্রজাতান্ত্রিক একটি সরকার হয়ে গেছে। এখানে যে নব্য মবতন্ত্র। একটা মবতন্ত্র হয়ে গেছে, এখানে কোনো আইন কার্যকরী নয়। তো সুতরাং আমি স্পষ্ট করে বলতে, একটু আগে আপনার কাছ থেকে শুনেছি যে ডাকসু নির্বাচন 2 মাস পিছিয়ে গিয়েছে। এগুলো কিসের আলামত? কেন পিছিয়ে যাচ্ছে? 21 অক্টোবর পর্যন্ত হাইকোর্টের হাইকোর্টে আদেশ দিয়েছে এবং স্থগিত এটা যদি করেছে। আরও প্রলম্বিত হয়, আপনার আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তো সুতরাং এটা এক ধরনের ব্যর্থতা। তো সরকার এইভাবে এই দেশ চালাতে পারে না, নির্বাচন দিতে পারে না। একটা দেশে আপনি কখনো শুনেছেন যে পাথর খেয়ে ফেলে? এবং কারা খেয়েছে? সরকারি কর্মকর্তা এবং এই যারা এখন ক্ষমতা আছে, এবং রাজনৈতিক যে শক্তি যাদের হাতে আছে, তারা মিলেমিশে খেয়েছে। আপনার বিচার কি হয়েছে? বদলি, এতটুকুই। কারণ কিন্তু চাকরি যায় না, কেউ কিন্তু জেলে যায় না। কোনোদিন শুনেছেন যে প্লেনের চাক্কা চুরি হয়ে যায়? সম্ভব, সব সম্ভবের দেশ। আপনি একটু আগে গুজব নিয়ে কথা হয়েছে, গুজব এবং হুজুগে বাঙালি, এটা আমি বিশ্বাস করি। সুতরাং আমাদের উচিত হবে কোনো গুজবেও যেমন কান না দেওয়া, তেমনি এ সরকারের উচিত হবে তাদের সক্ষমতা অনুযায়ী তারা যদি মনে করে যে হ্যাঁ এই সরকার তারা সক্ষম, তারা নির্বাচন দিতে পারবে, তাহলেই যেন তারা থাকে। আর না হয় তারা মানে আমার মনে হচ্ছে সরে কোনো সক্ষম একটি সরকার হোক, সক্ষম একটি অথরিটি হোক, যার কাছে হোক, হস্তান্তর করে জনগণকে মুক্তি দেওয়া উচিত। আপনি একটা যে, আমি আরেকটু টাইম পেলে আমি বলতে চাই, একজন রিকশাওয়ালা আমাকে বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমার কি হয়েছে? বিএনপি ক্ষমতায় আসবে, আমার কি হবে? এ তো শুধু ক্ষমতারই ভাগাভাগি। রিকশাওয়ালার ভাগ্যের পরিবর্তন হবে? ট্যাক্সিওয়ালা সিএনজিওয়ালার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না? আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে তো ওই দলগুলোর, যারা ক্ষমতায় যাবেন, যারা সরকার চালাবেন। আমাদের ওই দিকটা একটু দৃষ্টি দেওয়া উচিত। দেখবেন কেউ কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলে না। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব এহসান মাহমুদ। জি, ডাকসু নির্বাচন 2 মাসের জন্য স্থগিত করা হয়েছে হাইকোর্টের আদেশে। রাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এলাকাবাসীর সাথে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে অনেক বড় গণ্ডগোল হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে। এই বিষয়ে শুনবো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ প্রতিষ্ঠা দিবস, সেই বিষয়ে কথা বলতে চেয়েছিলেন, আমরা সে বিষয়ে শুনবো, এরপর শেষ করব। বিশ্ববিদ্যালয়গুলো শুনি, জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে শুনি। আচ্ছা, জি ধন্যবাদ। আমি আমার সহ-আলোচকের একটা কথা বলতে চাই যে এক দল গেছে, আরেক দল ক্ষমতায় আসবে, তাহলে রিকশাওয়ালার ভাগ্যর পরিবর্তন হবে কিনা, এটা একটু বলাটা সঙ্গত কারণেই জরুরি। দেখেন, যখন কোনো রাজনৈতিক দল জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যায়, তখন তার জনগণের প্রতি তার একটা দায় থাকে, এবং সেই দায় থেকে তার একটা দরদ তিনি ফিল করেন। সেটা দায় এবং দরদের মধ্য দিয়ে তিনি দেশ পরিচালনা করেন। এবং আমরা যদি কল্যাণ রাষ্ট্রের কথা যদি বলি, সোশ্যাল সায়েন্সে কল্যাণ রাষ্ট্রের একটা ধারণা আছে। সো এই কল্যাণ রাষ্ট্র যদি আমরা নিশ্চিত করতে পারি, এবং সেই কল্যাণ রাষ্ট্র নিশ্চিত করার লক্ষ্যে আমি বিশ্বাস করি 5ই আগস্টের পরে বাংলাদেশের বিদ্যমান যত রাজনৈতিক দল আছে এবং সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যারা শীর্ষ নেতৃবৃন্দ, তারা সবাই শঙ্কিত। কোন বিষয়ে শঙ্কিত? কারণ পরিণতি তারা দেখলেন যে পরিণতি কি হতে পারে। দেখেন, একটু আগে আমি তর্ক করেছি যে হাসিনা বড় স্বৈরাচার না এরশাদ সাহেব বড় স্বৈরাচার ছিলেন। তো ডেফিনেটলি স্বৈরাচারের সংজ্ঞায় হাসিনার কাছে এরশাদ সাহেব শিশু। তো সেই প্রতাপশালী হাসিনা তিনি পালিয়ে গেছেন, তার পরিবার বর্গ সবাই পালিয়ে গেছেন।
গণভবনের ইট মানুষ খুলে নিয়ে গেছে, গণভবনের লাইট ফ্যান মানুষ খুলে নিয়ে গেছে, জনরোষ এই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সো 5ই আগস্টের পরে এই বাংলাদেশে, আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অন্তত পক্ষে আগামী 3 দশকে ফ্যাসিস্ট হয়ে ওঠার আর দুঃসাহস দেখাবে না। কোনো শিক্ষা নেয় নাই, আমি এখন যারা আছে তারা কোনো শিক্ষা নেয় না, নাই। এটা একটা আমার যেটা আমার মনে বিশ্বাস হয়, করি, আমার মনে এবং হয়। এক ধরনের কিছুটা আচরণগত পরিবর্তন রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে, রাজনৈতিক দলগুলোর ইস্তেহারে, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কথায় আমরা এটা পরিলক্ষিত দেখতে পাচ্ছি। এই গেল একটা বিষয়। আর একটা হলো আপনি যেটা বললেন, হ্যাঁ, এই যে এটা খুবই আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো ঘটছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটছে, এটা কোনো রাজনীতি নয়। এটা হচ্ছে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় অধিবাসীদের একটি দ্বন্দ্ব, এবং কিন্তু সেটি আইন শৃঙ্খলার অবনতি তো হয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। আমাদের বাংলা ভাষার একজন বড় কবি আছেন, কবি আল মাহমুদ, তিনি প্রয়াত হয়েছেন। তার একটা কথা আমার খুব, আমি এখানে উদ্ধৃতি হিসাবে উল্লেখ করতে চাই। তিনি বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে গিয়ে ডাকাতদের গ্রাম, তো শিক্ষিত ডাকাতদের গ্রাম। এই যে আল মাহমুদ বলেছিলেন, আপনি দেখেন এই বিশ্ববিদ্যালয়গুলো যেখানে যেখানে হয়েছে, সেই জোবরা গ্রামে, চট্টগ্রামের জোবরা গ্রামে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা কিন্তু যেই গ্রামীণ ব্যাংকের যাত্রা, সেই জোবরা টু অসলো তিনি নোবেল পুরস্কার আনতে গেলেন, সেটা কিন্তু যাত্রা শুরু হয়েছিল সেই জোবরা থেকে। তো সেখানে কয়েক বছর আগে আপনি মনে আছে গোপালগঞ্জে স্থানীয়দের সাথে গোপালগঞ্জের একটা পাবলিক বিশ্ববিদ্যালয়েও মারামারি হয়েছে, খুবই তুচ্ছ ঘটনা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় হলো। এই ব্যাপারগুলো হলো বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছে তারা এদের একটা আচরণগত একটা আমি নিজেদেরকে এলিনিয়েটেড ভাবা, নিজেদেরকে একটু উচ্চমার্গীয় ভাবা, স্থানীয়দের আমি বলবো যে অশিক্ষিত তাদের দীনতা বলা এটা একটা। এর পাশাপাশি স্থানীয় লোকজনের তাদের যে লোকাল, আমরা তো লোকাল, এই যে লোকালদের একটা গরম, এই দুইটার ইগোর দ্বন্দ্ব, তার পরিণতি আমরা এটা দেখলাম। এখানে আমি কোনো রাজনীতি দেখি না। তবে হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন পরে ছাত্র সংসদ নির্বাচন হবে, তো সেই নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সেখানে হঠাৎ করেই বলা হলো যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটাধিকার পাবে না, তারা ভোট দিতে পারবে না। দেখেন, যেই ছেলেটি বা যেই মেয়েটি ডাকসু মানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য পকেট থেকে টাকা দিচ্ছে, হল সংসদ নির্বাচনের জন্য টাকা দিচ্ছে, অথচ সে ভোটাধিকার পাবে না, এটা তো হতে পারে না ভাই, হওয়া উচিত না। সো সেই ছাত্রদের ভোটাধিকারের দাবিতে একটা ছাত্র সংগঠন, ছাত্রদল সেটার পক্ষে নিয়েছে। তারা বলেছে তাদের ভোটাধিকার অবশ্যই ফিরিয়ে দিতে হবে, অবশ্যই যৌক্তিক দাবি। এবং অপরাপর ছাত্র সংগঠন তারা সেটা বিরোধিতা করছে, কেন? তাদের ভোট ব্যাংকের আশঙ্কা করে। এইটা একটা রাজনৈতিক ব্যাপার। এবং সবশেষ ডাকসুর কথা, আমি যেহেতু রাজধানী ঢাকায় আমরা থাকি, এবং সমস্ত ছাত্র সংসদ নির্বাচন জাহাঙ্গীরনগর, রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এই তিনটি প্রায় সমানতালে এগিয়ে গেলেও যেহেতু রাজধানী ঢাকা কেন্দ্রিক একটা সমস্ত গণমাধ্যমের ফোকাস এটা ছিল, একটা উৎসবমুখর পরিবেশ ছিল, নির্বাচনের মিনি সংসদ, মানে নানা রকম আলোচনা বিতর্ক ছিল। কিন্তু আমি মনে করি এটাও এক ধরনের রাজনীতি। এই যে নির্বাচনটাকে যে পিছিয়ে দিল, নির্বাচনটা যে স্থগিত করা হলো, এটাও এক ধরনের রাজনীতি, এবং এটা পিছিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাস পর্যন্ত। সো এটা আমি মনে করি যে এটা এক ধরনের যে রাজনৈতিক একটা রিহার্সাল হওয়া দরকার ছিল, সেই রিহার্সালের সুযোগটা আমরা দেখতে পেলাম না, এটা একটা ব্যাপার। আমরা শেষ করব বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী সংক্ষেপে, আমি 1 মিনিটে বলবো। বিএনপি সম্পর্কে বলার কিছু নাই। বিএনপি 5ই আগস্টের পরে বিএনপি বাংলাদেশের এখন পুরনো রাজনৈতিক দল, নতুন বাস্তবতায় আওয়ামী লীগ যেহেতু রাজনীতির বাইরে চলে গেছে। এবং আমি শুধু একটা কথা বলি, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি 1975 সালের নভেম্বরে বলেছিলেন, আমি এক জনসমাবেশে বলেছিলেন আমি একজন সৈনিক। 1978 সালের এক জনসমাবেশে তিনি আবার বলেছিলেন, সরোয়ার্দী উদ্যানের এক জনসমাবেশে, যে আমি একজন শ্রমিক। তো এই যে তিনি বললেন প্রথমে যে আমি একজন সৈনিক, আমি পরে আবার বললেন আমি একজন শ্রমিক, একজন মানে সৈনিকের দৃঢ় চেতা মনোভাব এবং বিজয়ী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার যেই দৃঢ় নেতৃত্ব, এবং একই সাথে একজন শ্রমিকের সততা এবং পরিশ্রম, এই দুইটার সম্মিলন কিন্তু আমরা দেখেছি 19 দফায়। যখন তিনি দল হিসাবে বিএনপিকে ঘোষণা করলেন,
এবং সেই সময়ে পহেলা সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী, তো রমনায় মানে রেস্তোরাঁয় তিনি প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যখন বিএনপির কর্মসূচি ঘোষণা করলেন, বিএনপিকে দল হিসাবে ঘোষণা করলেন, সেই দলটি কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং এখন তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারণে রাজনীতির বাইরে আছেন। এটা হচ্ছে কি বিএনপির একটা ধারাবাহিকতা। এবং বিএনপি, আমি আরেকটু সময় নিচ্ছি 30 সেকেন্ড, 90-এর পরে বাংলাদেশ এরকম একটা সংকটে পড়েছিল, যেই সংকটটা এখন, সেই সময়ে কিন্তু বিএনপির মধ্য দিয়ে যেটি বহুদলীয় গণতন্ত্রের যেই ধারণা, যেটি বাকশালের পরে জিয়াউর রহমান ধারণাটা এস্টাবলিশ করে দিয়ে গেছিলেন, এবং তার রাজনৈতিক উত্তরাধিকারী উত্তরসূরি খালেদা জিয়ার মধ্য দিয়ে সেটা সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে সেটা পরিণতি লাভ করেছে। এবং আবার এখন কি সে অবস্থা? এখন আবার তার তাদের যেই রাজনৈতিক উত্তরাধিকার তারেক রহমান, তার নেতৃত্বে বাংলাদেশ আরেকটি গণতান্ত্রিক অভিযাত্রা। রাজনৈতিক দল হিসাবে আমি বিশ্বাস করি বিএনপি এই অভিযাত্রা এবং এই চ্যালেঞ্জটি মোকাবেলা করে উতরে যাবে। ধন্যবাদ আপনাকে। একটু যদি আমাকে সময় দেন, 30 সেকেন্ডে জি, বলবো বলুন। না। আমি ছাত্র রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, যে ছাত্র রাজনীতি, এই যে সবগুলো বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা উৎসবমুখর একটা যা পরিবেশ, এখানে আমি একটু, ছাত্ররা হয়তো রাগ করতে পারে, ছাত্র রাজনীতিকে এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, ছেলেগুলোকে স্পয়েল করে দিচ্ছে কিনা আমার সন্দেহ হয়। ধন্যবাদ। সেদিকে সবাই দৃষ্টি রাখবেন, সতর্ক, সেই আশা রেখেই শেষ করছি। ইকবাল হোসেন তাপস, এহসান মাহমুদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।